কিন্তু মাংস তো আর মাংস নেই, এটাই সমস্যা। ফ্রাই মিট খাওয়া কিন্তু যে ভালো না, এটা এনআইএস থেকে ডিক্লেয়ার করা আছে। যেমন কোক খাওয়া, সফট ড্রিঙ্কস খাওয়া যে ভালো না, এটা কিন্তু এনআইএস থেকে ডিক্লেয়ার করা আছে। কিন্তু দুধটা একটা অনেক বড় সমস্যা। কারণ আমরা মনে করি দুধ খেলে মনে হয় একটু শরীর ভালো থাকবে, একটু এনার্জি পাবো, ক্যালসিয়াম পাবো, ভিটামিন ডি পাবো, লেখা থাকে ভিটামিন ডি, অর্গানিক, আলট্রা প্যাস্টুরাইজেশন ইজ নট এ প্রবলেম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফার্মে গিয়েছে দুধ খাওয়ার জন্য, আমাকে দুধ দাও, অত ওমর বলে আমাকে মিল্ক দেওয়া নিয়ে আসো, আমাকে একদম দই নিয়ে আসছে। ওটা কি আনার সময় কি প্যাস্টুরাইজ করে আনছে? একদম ফ্রেশ র মিল্ক খেয়েছে। আমরা মাছ খাচ্ছি, মাছগুলো ন্যাচারাল না, ফার্মে চাষ করা মাছ। এটা খুব ক্ষতিকর তা না, কিন্তু মিটটাই মেন সমস্যা আর কি। তারপর ডিম আপনি $1-2 পুরো 1 ডজন ডিম পাচ্ছেন। আবার ডিম যেটা অর্গানিক, যেটা মানে অরেঞ্জ কালার, যেটা ওমেগা থাকে, অরেঞ্জ কালার ইয়োক, সেই ডিমটা কিন্তু $5, $6, $7, $8 পড়ে যায়। ওই ডিমটা আমাদের খেতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটা সময় পার করছি যে স্পেশালি স্বাস্থ্যের দিক থেকে আমরা আমাদের সব কিছুই করছি। আমরা আমাদের সাধ্যের, আমরা খাওয়া দাওয়া বেঁচে খাওয়া, আমরা আমাদের লাইফস্টাইল ভালো রাখার জন্য চেষ্টা করা, সব কিছু কিন্তু করছি। আমাদের ডাক্তার ঘরে ঘরে আছে, প্রতি এলাকায় হসপিটাল, প্রতি মোড়ে মোড়ে ফার্মেসি, তাই না? আমরা সবাই জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এটা কিন্তু আগে আমরা জানতাম না, এখন থেকে 20 বছর আগে জানার দরকারও ছিল না। কিন্তু সুবহানাল্লাহ, আমরা এখনো এত কিছু জানার পরেও আমরা স্ট্রাগল করছি আমাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। সবাই কনফিউজড কি হবে। ডাক্তার বলবে এই রোগটা ভালো হবে না, তারপরে আবার আপনি যদি ইউটিউব গুগল করেন দেখবেন অনেকে বলছে এইটা করেন, ওইটা করেন। ভেরি কনফিউজিং। আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য যে কাজগুলো করা দরকার, এগুলো আমরা ঠিকমতো করতে পারছি না। আমরা অনেক কনফিউশন। আপনি যদি দেখেন যে জিনিসটা ভালো না, ধরো ফ্রাই মিট খাওয়া কিন্তু যে ভালো না, এটা এনআইএস থেকে ডিক্লেয়ার করা আছে। যেমন কোক খাওয়া, সফট ড্রিঙ্কস খাওয়া যে ভালো না, এটা কিন্তু এনআইএস থেকে ডিক্লেয়ার করা আছে। কিন্তু অনেক রিসার্চ দেখাচ্ছে সফট ড্রিঙ্কস খারাপ। আপনি যদি গুগল করেন যে সফট ড্রিঙ্কস ভালো, এটার পক্ষে সায়েন্টিফিক এভিডেন্স কি, আপনি কিন্তু অনেক পাবেন যে সফট ড্রিঙ্কস খেলে সায়েন্টিফিক্যালি আমাদের শরীরে অনেক উপকার হয়, এবং এরকম আর্টিকেল আপনি পাবেন। অ্যাট দ্য সেম টাইম অনেকে আপনার বলবে যেমন টুরমেরিক, যেমন গার্লিক, হ্যাঁ, এগুলা খেলে কোনো উপকার নাই বলবে। আবার রিসার্চ দেখে দেখবেন আপনার এখানে এটা নিয়ে, যেমন টুরমেরিক নিয়ে হাজার হাজার পাবলিকেশন করা আছে যেটা শরীরে কাজ হয়, কিন্তু আমাদের মেডিসিন ফর্মেটে নাই। তো আপনি যদি টুরমেরিকের পিল কিনেন, ইন্স্যুরেন্স কভার করবে না, এটাকে মেডিসিন বলা হচ্ছে না। যেটা কেমিক্যালি সিনথেসাইজ করা হয় এটাকে বলা হচ্ছে মেডিসিন। আমরা চাইলে এটা ইন্স্যুরেন্স কভার করতেছে না আমাদের জন্য, তাই না? আমরা এখানে নিজেকে হেল্প করতে পারছি না। আমরা যদি দেখি যে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের যে বেসিক স্টেপগুলো করা দরকার, তার বেশিরভাগই আমরা কিন্তু করতেছি। আমরা আমাদের সব কিছু যে জিনিসগুলো আমাদের হেল্প হবে, সেটা আমরা মানে ইন্স্যুরেন্স আমাদের কভার করছে না। এখন এটার জন্য হতে পারে আমাদের যে মেডিকেল সিস্টেম, যে আমাদের যে গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স সিস্টেম, এটা কভার করছে না একটা বড় অংশ। একটা মানুষ বয়স্ক হবে, সুস্থ হবে, আরো স্ট্রং হবে, কিন্তু আজকে বয়স হওয়ার পরেই সবাই হয়ে যায় অসুস্থ, উল্টে হয়ে যাচ্ছে, তাই না? বয়স হওয়ার পরে মানুষ তার নিজেকে টেক কেয়ার করার মতো এনার্জি থাকে না, তার পিছনে কয়েকজন লাগতেছে। বয়স হলে মানুষ, আজকে একটা পেশেন্ট আসছে, বলছে কি আমি হাফ মরে আছি, হাফ বেঁচে আছি। তো বললাম কি সমস্যা, আপনি কেন হাফ মরে গেছেন কেন? বলছি আমার কোলেস্টেরল, ডায়াবেটিস, আমার, উনি এক একে বলতে শুরু করছে যে হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, আমার জয়েন্টে ব্যথা, পা নাম হয়ে গেছে, এনার্জি নাই, ঘুমোতে পারি না। শেষে বলে কি আমি কোনো কাজই করতে পারি না, আমি শেষ, আমি দেশে চলে যাবো। খেয়াল করছে আমরা কি অসহায় হয়ে গেছি। উনি কিন্তু মানে ডাক্তার কাছে কিন্তু ভিজিট করছে সব ধরনের স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, তারপরে এন্ডোক্রাইনোলজিস্ট, তারপরে তার প্রাইমারি কেয়ার, তারপরে তার কার্ডিওলজিস্ট,
সব আর মেডিসিন লিস্টটা এর থেকেও বড়, এর থেকে বড় একটা মেডিসিন লিস্ট। তাহলে এতগুলো মেডিসিন খাওয়ার পরে বলছে আমি অর্ধেক মরে আছি, অর্ধেক বেঁচে আছি। এরপরে যাক আমি কনসাল্ট করলাম যে দেখেন আপনি সুস্থ হবেন আস্তে আস্তে, মেডিসিন থেকে এগুলো কোনোটা বন্ধ করা যাবে না, যেগুলো আপনাকে বাঁচা রাখছে এগুলা, রোগটা ওয়ার্স হচ্ছে, উনি নিজে বলছে আমার রোগটা যদি খারাপ হচ্ছে, কিন্তু আপনি ওষুধ বন্ধ করতে পারবেন না। এগুলো প্রত্যেকটা রোগ আপনার ডিপেন্ডেন্ট হয়ে গেছেন এগুলোর উপরে, আস্তে আস্তে বন্ধ করতে হবে, আস্তে আস্তে এগুলো আপনি বেরোবেন। তো কনসাল্ট করার পর উনি শেষ হলো, শেষ হওয়ার পর উনি গিয়ে বললো যে আমার ছেলে, এবার আমার ছেলেকে দেখেন। ছেলে আসলো, বলকে আমার ছেলেও আছে কয়েক মাস কাজ করতে পারে না, ইয়াং ছেলে, তা দেখে মনে হচ্ছে কিছুই না, খুব ভালো ছেলে। কি তার জয়েন্টে ব্যথা, তার মুখটা শুকিয়ে গেছে, তার হাতগুলো চিকানো গেছে, তারপরে কিছু খালে হজম করতে পারে না। আমরা কিন্তু এই বয়সে মানে কিছু হজম করতে পারছে না, তার সব ধরনের সমস্যা নিয়ে, এগুলো কিন্তু আমাদের কালচার ছিল না। এখন থেকে 30 বছর আগে বা 40 বছর আগে মানুষের বয়সকালে 2-1টা রোগ হতো, এটা আমরা শুনতাম। বয়স হওয়া মানে অসুস্থ হবে এটা না। আজকে বয়স ইয়াং যারা, যখন মানুষ জীবন পৃথিবীকে তার প্রাপ্যকে বুঝিয়ে দিবে, তার পৃথিবীকে তার জানার সময় হয়, তখন নিজেকে দিয়ে শেষ করতে পারে না। আর সেটা এখন হচ্ছে যেটা বড় মানে তাদের সন্তান, ইয়াং মানুষ যারা যৌবনকে গড়বে, জীবন গড়ার সময় তারা অসুস্থ। আর সবচেয়ে লেটেস্ট হচ্ছে যারা একদম ছোট্ট আমাদের সোনামণিগুলো আছে, আমাদের বেবিগুলো, তারা অসুস্থ। আমি আজকে সারাদিনে সাইদ ভাই আজকে কতজন অটিস্টিক পেশেন্ট দেখছি আজকে আমি 20 জন পেশেন্ট দেখছি, তার মধ্যে আই থিঙ্ক 15 জনই হবে বা 12-13 জনই হবে অটিস্টিক পেশেন্ট। আমি অটিজম পেশেন্ট টেক কেয়ার করছি তা না, আমি অটিজমকে কিউর করছি তা না, অটিজম না, আমি ওয়েলনেস গাইডলাইন দিই। তো একটা পেশেন্ট বলেন যে আপনি মানে যখন বলছেন যে আপনার এত সমস্যা ডাক্তার কাছে জানেন, একটা অনেক অটিজম পেশেন্ট আছে একেবারে ভায়োলেন্ট, বাড়ি ঘোড়া সব ভাঙচুর করে ফেলে, তারা হেভি ডিউটি বাড়ি থাকে, তারা সাধারণ বিল্ডিং রাখতে পারে না, ওদেরকে হেভি ডিউটি বাড়িতে রাখতে হয় তাদেরকে, এবং হেভি ডিউটি দরজা জানালা, তাদের জন্য আমাদের একটা ফ্লোর লাগে, কিন্তু তাদের কিছুই রাখে না, সব ভেঙে চুরে ফেলায়। তখন ওদেরকে যখন দেখি যে আমি হিস্ট্রি নেই যে কি ছিল, কখন থেকে এটা হলো। ছোটকালে একটু কথা কম বলতো, একটু হাইপার ছিল, একটু বেশি অস্থির টাইপের ছিল। এই অস্থিরতা হাইপারনেসটা বাড়তে 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 আপনার ভাবেন যে তার বাবা তাকে টেক কেয়ার করে নাই, বাবা সব কিছু করছে, মেডিসিন 1টা 2টা 3টা 4টা 5টা করতে করতে তার ঘুমের জন্য 3টা, তার শরীরের জয়েন্টে ব্যথার জন্য 1টা, তারপর হচ্ছে তার হাইপারকিউর জন্য কয়েকটা, তার মারামারি ভাঙচুর করে তার সাইকেল ওগুলোর জন্য আর কয়েকটা, তাদের বেঁচে থাকার কোনো না থাকার একই কথা। তো আমরা কোথাও একটা মিস করছি, আমাদের যে জিনিসটা যেটা আগে ছিল এখন নাই, সেটা হচ্ছে যে এখন থেকে যদি আমরা চিন্তা করি যে এখন থেকে 30 বছর আমরা কী করছি, যখন রোগ ছিল না, ডাক্তার কিন্তু ছিল তখনও, ডাক্তার ছিল কিন্তু তখনও, তাই না? ডাক্তার ছিল না আমাদের ছোটকালে, দেখছি না, যাবেন ওষুধ দিবে, রোগ ভালো হয়ে গেছে, যান চলে যান, একবার যাবেন শেষ। আর এখন কি হয় আপনারা বলেন দেখি, এখন কি হয়? একবার যে একটা ওষুধ শুরু করেন, 2টা 3টা হুট করে 6টা, তাই না? শেষ। রোগগুলো কি ভালো হয় না, রোগও বাড়ে। এখন আমাদের ফিরে যেতে হবে, আমরা আগে কি করতাম, এখন যেটা করছি না। আমরা আগে যেটা করতাম যে আমাদের খাবার ছিল ন্যাচারাল। আমি এইগুলোই মানুষকে প্রমোট করছি যে আপনার খাবারের ক্ষেত্রে একটু বেছে খান। অনেকে এসে বলবে আমার কাছে, বলে আপনার হক আমি কিন্তু একদম সব দেখে শুনে খাই। তো কি খান? আমি তেল তুল খাই না। তাহলে আমাকে আমি তেল খেতে কখনো মানা করছি? বলে আপনি তো এগুলোই বলেন, আপনি তো ভাত খাওয়া দাওয়া কম করতে বলেন, বেশি ব্যায়াম করতে বলেন, তেল তুল খেতে মানা করেন। উনি হয়তো আমাকে 2-একটা ভিডিও দেখে বলতেছে আর কি, ভাবছে আমি খাওয়া দাওয়া কম করতে বলি, বেশি ব্যায়াম করতে বলি, তেল তুল খেতে মানা করি, ভাজা পোড়া খেতে মানা করি। মানে কমন যে ধারণা, আমি অনেক জায়গায় দেখছি, কোথাও আমি গেলে ওই ডক্টর হক আসছে, ওনাকে জন্য কিন্তু ওইটা ওনার খাবার, ওই সবজিটা ওনার খাবার। অনেকে এটা বলবে আমি শুধু একদম মানে বেছে বেছে একদম হোল হুইট, যেটা হোল গ্রেন, আমি ওইটা খাই, কিন্তু আমি কিন্তু হোয়াইট ব্রেডের খাই না, ভাতও খাই না, হোল হুইটটা খাই আমি। তাহলে আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু এটা চেষ্টা না।
আমরা কিন্তু ব্রেড খেয়েছি ছোটকালে, আমরা কিন্তু মাছ মাংস সব, ডিম ভাজা পোড়া সবই খেয়েছি। ভাজা পোড়ার জন্য আমাদের সব রোগ হচ্ছে এটা না, তেলের জন্য রোগ হচ্ছে তা না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের প্লেটের সামনে সবসময় তেল থাকতো, খাবার একটা অংশ হতো তেল। কিন্তু আমরা ভুল করে বলছি তেলটা আমাদের জন্য ক্ষতি করে, এটা ভুল করছি আমরা ভুল করে বলছি ভাজা পোড়াই আমাদের সমস্যা। কিন্তু যেটা সমস্যা, যেটা মানে ব্রেড আন্ডার দ্য বাটার ইজ দ্য প্রবলেম, বাটার ইজ নট দ্য প্রবলেম, ব্রেড ইজ দ্য প্রবলেম। কেন এখনকার যে ব্রেড এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, হোল গ্রেন হোক আর হোল হুইট হোক আর যে ধরনের হুইট হোক না কেন, এটা জেনেটিক্যালি মডিফাইড। এটাই সব ইনফ্লামেশন, সব রোগ বানাচ্ছে। আমরা মনে করতাম যে ওকে মাংস খাওয়া তো ভালো, মাংস খাওয়া খারাপ কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস কম খেতে বলছেন। উনি সাল্লাল্লাহু বলছেন যে মাংস হচ্ছে লাক্সারি ফুড, এটা মাঝে মাঝে খেতে হবে। কিন্তু আমরা যেটা প্রতিদিন খাচ্ছি তাতে সমস্যা হতো না, কিন্তু মাংস তো আর মাংস নেই, এটাই সমস্যা। মাংসগুলা এমনভাবে মডিফাই করা হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণী বানিয়েছে তাদের নিজস্ব একটা সত্তা দিয়ে, একটা নিজস্ব একটা সিস্টেম দিয়ে বানিয়েছে না। এই গরু ছাগল মুরগি তারা নিজেরাই তাদের খাবার খুঁজে নিবে। যখন আমরা ওদেরকে খাবার খুঁজতে দিছি, ওদেরকে আমরা খাবার দিয়ে খাওয়াচ্ছি, তা তো বাধ্য, কিছু করার নেই, যা দেবেন তাই খেতে হবে, তাই না? তার ন্যাচারাল ইনস্টিংক্ট তো সে না খেয়ে মারা যাবে না, তা আমরা দিচ্ছি তাদেরকে বিষাক্ত খাবার। যে বিষাক্ত খাবার খেয়ে এই চিকেনগুলা অসুস্থ হয়ে বেঁচে থাকে, চিকেনগুলো এবং গরুগুলো, এবং সেই বিষাক্ত খাবারের বিষাক্ত একটা মিট আমরা খাচ্ছি। আমরা মনে করি যে হয়তো বা একটু বেশি ব্যায়াম করলে হবে। আচ্ছা, ব্যায়ামের জিমানারি এখন থেকে 20 বছর আগে ছিল ভাইয়া? ছিল না কিন্তু। এখন কেউ মনে করেন ব্যায়াম করলে মনে ভালো যাবে, বেশি করে ব্যায়াম করেন, এটি তো ব্যায়াম করেন না আপনি, সমস্যা আপনার। স্টুডেন্ট বলতে ব্যায়াম আমাদের, আমরা যে খাচ্ছি যে খাবারটা যদি হজম না হয়, এটা শরীরে ইনফ্লামেশন করবে, ইনফ্লামেশন করে আমাদের শরীরে রোগ বানাবে। যে অর্গান ইনফ্লামেশন, যে অর্গানটা আন্ডার ওয়ার্কিং, সেই অর্গানটা হয়ে যাবে অসুস্থ, সেই অর্গানটাইতে রোগ তৈরি হবে। এবং অর্গান ভিত্তিক আমরা রোগ দিয়েছি যে অর্গানের এই অর্গানে এই রোগ, এই অর্গানে এই রোগ, তখন বলি কি ও এই রোগ হয়েছে এই অর্গানে, এখন কি করবো ওটাকে সাপ্রেস করে ওষুধ দিয়ে। সেটা না, আমরা যে অর্গান রোগ হয়েছে সেই অর্গানকে রিগ্রো, সুস্থ করার জন্য আমরা একটা ন্যাচারাল প্রসেস সুস্থ হতে হবে। আমরা মাছ খাচ্ছি, মাছগুলো ন্যাচারাল না, ফার্মে চাষ করা মাছ, এটা খুব ক্ষতিকর তা না, কিন্তু মিটটাই মেন সমস্যা আর কি। তারপর ডিম, ডিম আপনি $1-2 পুরো 1 ডজন ডিম পাচ্ছেন। আবার ডিম যেটা অর্গানিক, যেটা মানে অরেঞ্জ কালার, যেটা ওমেগা থাকে, অরেঞ্জ কালার ইয়োক, সেই ডিমটা কিন্তু $5, $6, $7, $8 পড়ে যায়। ওই ডিমটা আমাদের খেতে হবে। তারপরে হচ্ছে যে দুধটা একটা অনেক বড় সমস্যা। কারণ আমরা মনে করি দুধ খেলে মনে হয় একটু শরীর ভালো থাকবে, একটু এনার্জি পাবো, ক্যালসিয়াম পাবো, ভিটামিন ডি পাবো, লেখা থাকে ভিটামিন ডি, অর্গানিক, আলট্রা পেস্টুরাইজড। পেস্টুরাইজেশন ইজ নট এ প্রবলেম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফার্মে গিয়েছে দুধ খাওয়ার জন্য, আমাকে দুধ দাও, অত ওমর বলে আমাকে মিল্ক দিয়ে আসো, আমাকে একদম দই নিয়ে আসছে। ওটা কি আনার সময় কি পেস্টুরাইজ করে আনছে? একদম ফ্রেশ র মিল্ক খেয়েছে। এখন একটা সায়েন্স বলছে হ্যাঁ পেস্টুরাইজ করতে হবে, ব্যাকটেরিয়া মারতে হবে। দেখেন আপনার চাইনিজ জাপানিজ তারা মাছ ধরে একদম মশলা দিয়ে চুবাই ইনস্ট্যান্ট চাবাই খাচ্ছে, তারা কিন্তু অসুস্থ হচ্ছে না। জাপানের সবচেয়ে বেশি বছর বাঁচে, জাপানিরা হচ্ছে সবচেয়ে সুস্থ পৃথিবীতে। কিন্তু আমরা করছি কি ওই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া করে করে এই দুধগুলোকে পেস্টুরাইজ করেছি। আপনি র মিল্ক খেয়ে দেখেন না কেমন লাগে আপনার কাছে। অনেকে বলে আমার পেটে তো মিল্ক হজম হয় না। মিল্ক হজম কেন হবে? মিল্ক তো মিল্ক না, এটাকে আমরা পেস্টুরাইজ করে ফেলছি ভালো উদ্দেশ্যে। এই ভালো উদ্দেশ্যটা হয়তো কোনো সায়েন্টিফিক্যালি একটা ফল্টি সায়েন্স বুঝাচ্ছে এটা থেকে পেস্টুরাইজ করলেই ভালো যাবে। আসলে আল্লাহ তাআলা একটা জিনিস যেন আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা ইজ রহমানুর রহিম, উনি পরিপূর্ণ সিস্টেমিক ওয়েতে দিয়েছে, যেটা খেলে আমাদের সহজে হজম হবে। দুধের মধ্যে 20,000 এনজাইম আছে, এই এনজাইমগুলো এসে তার দুধটাকে হজম করতে সাহায্য করে। যখন পেস্টুরাইজ করা হয় সেই এনজাইমগুলো মারা যায়, তখন ইন্ডাইজেশন থেকে আমাদের ব্লোটিং, আমাদের জয়েন্ট পেইন, কিসের মিনারেল কিসের হজমিত হলো না। আর বডিটা মেটাবলাইজ করে নিউট্রিশনটা কিভাবে নিবে, কিভাবে আপনাকে এনার্জি দিবে, হজম হতে হলো না। তো ইন্ডাইজেশন থেকে যে ইনফ্লামেশন তৈরি হবে, তো লিভার যে ফ্যাটি হবে বা আদার সমস্যা হবে, সেটা কে দেখবে? আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে বেশি আর্থ্রাইটিস হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। কেন? আমরা বেশি পরিমাণ ডেইরি আছে, 1 গ্রাম দুধ $2 দিয়ে পাওয়া যায়।
আমরা আরামে খাচ্ছি এটাকে, পেস্টুরাইজ, ভিটামিন ডি, ক্যালসিয়াম। তাহলে র মিল্ক খেতে হবে, এবং র মিল্কটা একটু গরম করে খেতে পারেন, কোনো সমস্যা নাই। র মিল্কটা যেন আবার আমরা সব জায়গায় পাওয়া যায় না। আবার র মিল্কটা অনেক সময় যে ফার্ম থেকে আসে সেই ফার্মটা আবার দুধগুলো আসলে গরুগুলোকে সঠিক খাবার খাওয়ায় নাই। যদি গরুকে সারাদিন স্টেরয়েড যুক্ত খাবার খাওয়ায়, দ্রুত বড় হয়, দ্রুত অনেকগুলো মিল্ক দেয়, এটা তো দুধ না। এই স্টেরয়েডটা এসে আমাদেরকেও স্টেরয়েড ওভারওয়েট করে ফেলবে। এই দুধগুলো এসে আমাদের শরীরে লাম্পস, টিউমার, বাম্পস, লাইপোমা, এখানে ওখানে সমস্ত লিশনগুলো তৈরি হচ্ছে। এখন লিশনগুলো লিশন সার্জারি করবেন, এবার সারা গায়ে হবে, একসঙ্গে গিয়ে ক্যান্সার হবে। কি বিপদ না? এখন যদি সঠিক খাবার খাওয়াইয়া বড় করা হয় গরুগুলোকে, এবং সেখান থেকে মিলটা যদি র খাওয়া যায় গরম করে, দ্যাট ইজ দ্য সলিউশন। হ্যাঁ, মাংসটাকে চাষ করা হচ্ছে কেমিক্যালি। আজকে গুড থিং হচ্ছে যে মাংস কিন্তু ভালো করে চাষ করার মাংস এখানে আছে, নিউ ইয়র্কেও আছে, সেটা অর্গানিক মাংস বলে। এখানে স্টেরয়েড, হরমোন দেওয়া হয় না। তার দুধ বললাম, তারপর ডিম বললাম, তারপরে আর কি শাকসবজি। শাকসবজি যেটুকু কেমিক্যাল আমরা পাই, সেই কেমিক্যালগুলো আমাদের শরীরে আসলে তেমন কোনো মানে সমস্যা হয় তা না। অনেক বড় সমস্যা হয়, আর সমস্যা হয় কিন্তু আপনি একটু ওয়াশ করে একটু ধুয়ে ফেললেন। যে কেমিক্যাল স্প্রে করতে হয় এগুলো ওয়াটার সলিউবল, পানিতে ধুয়ে চলে যায়। কিন্তু আমাদের শরীরটা হচ্ছে একটা কমপ্লিট একটা কোষের সমষ্টি। এই কোষগুলো হেলদি, আমরা হেলদি, এবং এই কোষগুলো যদি হেলদি না হয় আমরা অসুস্থ হই। রং খাবার খেয়ে প্রতিমূর্ত কোষগুলো চেঞ্জ হয়। ধরেন প্রতিদিন আমাদের শরীর থেকে প্রায় 10 বিলিয়ন কোষ মারা যায়, সেই পরিমাণ কোষ তৈরি হয়। এবং কোষ তৈরি হওয়ার সময় যদি আমরা যে খাবার দিয়ে কোষ তৈরি হবে রং খাবার দিই, তখন সেই কোষটা হবে অসুস্থ, তখন শরীরটা হবে অসুস্থ, এখানে রোগ তৈরি হবে। আবার আমরা যদি অসুস্থ হই, আবার আমরা সুস্থ খাবার দিই, ওই যে প্রতি মুহূর্ত কোষটা রিপ্লেস হচ্ছে, রিজেনারেট হচ্ছে। সেই রিপ্লেসমেন্ট যদি আমরা সঠিক খাবার দিই, সঠিক কোষ তৈরি হবে, রোগটা ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাবে। আবার রোগটা যদি ক্রনিক হয়ে যায়, সেক্ষেত্রে সুস্থ হতে সাপ্লিমেন্ট লাগে, সুস্থ দিকে থেরাপি লাগে। থেরাপি মানে কেমিক্যাল থেরাপি নাকি, ন্যাচারাল থেরাপিগুলো আজকে অ্যাভেলেবল। আমি সবসময় বলি ওজন থেরাপি, আকুপাংচার, ন্যাচারাল সাপ্লিমেন্টের জন্য অনেক আমার রিসার্চ থেকে আমি 23 বছর রিসার্চ করি, আমি বের করে নিয়ে আসছি কোন ন্যাচারাল সাপ্লিমেন্টটা কোন রোগের জন্য ইন্টারনালি হিলিং হয়। আপনি কোনো মেডিসিন বন্ধ করবেন, মেডিসিন খাবেন, ইন্টারনাল হিলিং হওয়ার পরে আপনার ডাক্তারে আপনাকে বলবে আপনার তো রোগ ভালো, আপনাদের মেডিসিন লাগবে না আর। এটাই সুস্থতা। সুস্থ খাবার, প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নেবেন, থেরাপি ন্যাচারালগুলো নেবেন, এটাই আপনার সুস্থতা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন, আমিন। এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি, না নাম গন্ধ নাই ছিল না। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে, এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মনের মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ। তারা আমাকে ফোন করে বলল, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার এটা। Now it's gone, completely gone, no more pain. ফিজিক্যালি অনেক বেটার ফিল করে, তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আর আপনার এই ভিডিওগুলো দেখি, নাকি এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। Now thank God I'm cancer free. I truly appreciate Dr. Hack. মাত্র 3 দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি, ওষুধ না খাইতে। 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যে বাবলিং করতে ট্রাই করতেছে, কথা বলতে ট্রাই করতেছে না, মেইনটেইন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি। মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ বিগত জানুয়ারি থেকে যখন থেকে আমরা যে স্টেম সেল থেরাপি শুরু করছি, আলহামদুলিল্লাহ এই 7 মাসে আর কোনো স্টেরয়েড সে নেই। আমার ল্যাম্প সমস্যা ছিল, তারপরে আমার এই কোমরের, পিঠের, হাঁটুর হাড় ক্ষয় ছিল, যে আন্ডার আর্ম, এগুলা ডান হাতে একটু লাগে তবে ব্যথা নাই। মেন্টালি যে গাইড করাটা ওইটাই আমাদের সব ভালো লাগতো। এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা আপনার ভিডিও দেখে
এগুলা শুরু করলাম, করার পরে আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম যে আমার ইমপ্রুভ ঘুম হইতেছে আস্তে আস্তে। সময় মতো ঘুম। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আমার ওজন 18 কেজির মতো কমেছে। He now know his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Wow. So a lot, he has improved, I've noticed. মানে আমার আগে যাদের সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% ভালো হয়ে গেছে। স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর 3 মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। ঘুমটা ঠিকঠাক আছে মোটামুটি। আগে যেমন রাতে উঠে অনেক ঝামেলা করতো, কোলে বসে থাকতো 2-3 ঘন্টা, নামতে চাইতো না, মানে কোলে ঘুমাচ্ছে, শোয়াতে গেলে ঝামেলা করছে, এরকম ছিল। এখন ওই জিনিসটা নাই। আপনি তো গত 8-9 মাস ধরে আমাকে মেডিসিন দিচ্ছেন, করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার। ওজন থেরাপির মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। রাফিদ look at me, শেখ, there you go, high five. এখন সে হাই ফাই দিচ্ছে। চুল পড়ার প্রবলেমগুলো চলে গেছে। আমার যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো। আমার এগুলো ব্যথা হয় না। You happy that you grew, Amar? Yeah. Good. It looks like I'm reversing my diabetes. এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না। ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না, এখন সেখানে আমি দৌড়াই। ডায়াবেটিসও ফিল করি না, হার্টের সমস্যা ফিল করি না। আমার প্রেসার একদম নরমাল আছে, আমি এখন টোটালি ওষুধ খাই না। আমার ব্লাড প্রেসার নরমাল হয়ে গিয়েছে। এখন ডায়াবেটিস কি পর্যায়ে আছে? ডায়াবেটিস নাই আমার এখন, নাই। Now he just to talk more word, I think. More so word. That's why he start more word. He tried to because he had very less vocabulary. আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক। আগে উনি হাঁটতেও পারতো না, এখন প্রতিদিন সকালে প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে পারে। এখন ও ঘুমটা ডিপ স্লিপে যায়। আগে তো একটু উঠতো, ডিস্টার্ব করতো, এখন ডিস্টার্ব করে না। 4 days. I had no pain. I was really surprised with her result, and it's really impressive. কোন স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়েছি। 8 বছর every like 3-4 times. Big change. You know, we were not expecting her to be well that fast. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। নাম ডাকলে সে বুঝতে পারে, কোন একটা জিনিস দেখলেন যে দিস ইজ ডাইনোসর, এই হঠাৎ বলবে, কম্পিউটার টিপলাম, আবার সে আমার দিকে পিছনে তাকিয়ে থাকে, দেখবে আমি ওরে দেখতেছি কিনা। রেসপন্সটা আসছে না? হ্যাঁ, আসছে মাশাআল্লাহ। এবং স্টেনসিল নেওয়ার পরে শুধু আমার পেন রিলিফ হয় না, এরপর তো হুইলচেয়ার তো লাগেই নাই, আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি। এবং আর ওই যে 1 বছর 1.5 বছর পর হাঁটুতে পানি আসতো, এখন 2.5 বছরের মধ্যে আর আসে নাই। একটু ইমপ্রুভ হইতেছে, কথা রিপিট করে আমাদের সাথে কথা বলে।